ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছে নাজনীন মুন্নি। নিবেদন করছে জিপিএস ইস্পাত। অবরোধ, সংঘর্ষ, গুলি, দিন শেষে 6 জনের মৃত্যু। ভয়াবহতা রোধে 5 জেলায় মোতায়েন হয়েছে বিজিবি। অবরোধ দুর্ভোগে আটকে থাকা সাধারণ মানুষের দিন কেটেছে ভোগান্তি আর আতঙ্কে। সারা দেশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের আহতের সংখ্যা শতকের ঘর পার হয়েছে অনেক আগেই। প্রশ্ন উঠেছে, প্রায় 15 দিন ধরে চলতে থাকা এই আন্দোলন এত সহিংস হলো কেন? সাধারণ ছাত্র যারা করছে কোটা সংস্কারের আন্দোলন, তাদের কি আসলে আছে এই সহিংসতা সৃষ্টির সক্ষমতা? শিক্ষার্থীদের আজ কর্মসূচি ছিল ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, তা রাজপথে নিয়ে গেল কারা? ছাত্রদল এই আন্দোলনে আছে, ঘোষণা এসেছে সকালেই। কোটা আন্দোলনের পাশাপাশি সরকার হটাতে শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছে এই ছাত্র সংগঠনটি। কেবল তাই নয়, সবাইকে রাস্তায় নেমে আসার ডাকও এসেছে বিএনপি মহাসচিবের কাছ থেকে। বর্তমানে এই পরিস্থিতির জন্য বিএনপির দিকে তাই আঙ্গুল তুলছে ক্ষমতাসীনরা। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে রয়েছে তারেক রহমান। কোটা সংস্কার আন্দোলন কি আসলেও এখন সংস্কারকারীদের হাতে আছে? কারা হাত তুলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর? কারা শুরু করেছে সহিংসতা? এই আন্দোলন দমন আদৌ কি সম্ভব হবে? শিক্ষার্থীদের হাতিয়ার বানিয়ে কে কেমন রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। এবং দর্শক, আমরা আশা করি আপনারা আমাদের সাথে আছেন। সবাইকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমি শুরু করতে চাই রাজিকুজ্জামান রতনকে দিয়ে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। পরিস্থিতি হঠাৎ করে অনেক বদলে গেল। একটা আন্দোলন চলছিল, শিক্ষার্থীরা তাদের মতো করেছিল, অনেক সমর্থনও তারা আদায় করেছিল। হঠাৎ করে পরপর ঘটনা পরম্পরা এই জায়গায় নিয়ে এসলো এবং আমরা শেষ পর্যন্ত দেখলাম 6 জনের মৃত্যু এই পর্যন্ত সেই খবর। ঘটনা আসলে কেমন করে পাল্টে গেল, কোন ঘটনার প্রেক্ষিতে? ধন্যবাদ। খুব দুঃখজনক একটা দিন আজকে আমরা পার করেছি। ছাত্রদের এই আন্দোলনটা চলছে, সেই আন্দোলন নিয়ে নানা কথা আছে। যে কোনো একটা আন্দোলন হলে তার একটা পক্ষ থাকে, একটা বিপক্ষ থাকে, এবং যে কেউ এই আন্দোলন থেকে কেউ সুবিধা নিতে চায়, আন্দোলনকে ইন্ধন যোগাতে চায়, এবং এটা আন্দোলনের একটা ডায়নামিক্স বলা যায়, ডায়নামিক্স অফ মুভমেন্ট। যেমন সেটা স্বাধীনতা আন্দোলন হোক, সেটা গণতন্ত্রের আন্দোলন হোক, সেটা এমনকি আমরা যখন তেল গ্যাসের আন্দোলন করেছি তখন সেটার মধ্যেও সেটা থেকে কে ফায়দা নেবে এইরকম কথা ছিল। ফলে এই আন্দোলন নিয়ে এরকম কথা ছিল। তারপরেও ছাত্ররা কিন্তু মুভমেন্টটাকে একটু ধারাবাহিকভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু যখন কয়েকটা কথা এলো, একটা হলো যে এই আন্দোলন দমন করবার জন্য ছাত্রলীগই যথেষ্ট, এবং তারপর হঠাৎ করে পুলিশ কর্মকর্তাদের সুরটাও একটু গরম হয়ে উঠল। কিছু কিছু এমপি সাহেবরা এবং মন্ত্রী সাহেবরাও এমন কিছু কথা বলা শুরু করলেন, তার ফলেই দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হামলা হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত 1:30টার সময় হামলা হলো। ভাবা যায় ভাইস চ্যান্সেলরের বাসায় আশ্রয় নিয়েছে ছেলেমেয়েরা, রাত 1:30টার সময় পুলিশের প্রহরায় তাদের উপর হামলা হলো ওখানে। আর ইডেন কলেজ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো দিনের বেলা এরকম হামলা হয়েছে। এটার পরে অনেকের আবার একটু বিজয় উল্লাস শুনতে শোনা গেছে যে বলেছিলাম না ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলনকে ঠেকাবার জন্য। তাহলে এটা কি তৈরি করে? দুটো জিনিস দেখুন, ছাত্রলীগ হচ্ছে একটা অর্গানাইজড ফোর্স, কিন্তু এই আন্দোলনে যারা আছে হাজার হাজার ছেলে মেয়ে, তাদের কিন্তু খুব সুনির্দিষ্ট অর্গানাইজেশনাল ডিসিপ্লিন নাই। কিন্তু ছাত্রলীগই যথেষ্ট, এই কথাটা ঠিক কখন এলো? এতদিন তো আসেনি। হ্যাঁ, এই কথাটা বা কেনই এলো? এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে এলো যার দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের অভিজ্ঞতা আছে। আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের তিনি সাধারণ সম্পাদক, এবং নানা উত্থান পতন তিনি জীবনে দেখেছেন। তো ফলে কি বিবেচনায় তিনি এটা বললেন, এটা নিয়েও একটু বিবেচনা করা দরকার আমাদের। কিন্তু এই কথাগুলো কিন্তু ছাত্রলীগকে যেমন মানে মুখোমুখি দাঁড় করিয়ে দিল এই আন্দোলনের, সহিংসতার দিকে ঠেলে দিল, এবং আক্রমণাত্মক হয়ে উঠল। তার ফলটা তো আমরা পরবর্তীতে দেখলাম। আর আজকে যে ঘটনাটা ঘটেছে রংপুরে, খেয়াল করুন, ছেলেটা একটা মিছিলের সহযোদ্ধার তার অনেক পিছনে, সে সামনে একা একা বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, গুলি করে দিল বুকের ওপরে। এবং একটা দুটো গুলি না, রাবার বুলেট একাধিক গুলি খেয়ে পড়ে যাচ্ছে ওখানে। এটা দেখার সময় মনে হলো যে
পুলিশ এত ব্রুটাল হয়ে গেল কেন? সাধারণ নিয়ম আছে না? আমরা তো এখানে যেমন কামাল ভাই আছেন, তার তো একটা আমরা একসঙ্গে আন্দোলন করেছি, আর আমাদের একটু সিনিয়র নেতা হচ্ছেন রিপন ভাই। তো আমাদের সেই সময় দেখেছি না স্বৈরাচার বিরোধী আন্দোলনেও পুলিশ তো আমাদের মিছিলের উপর ট্রাকও তুলে দিয়েছে, এটাও যেমন ঠিক আছে। বড় মিছিল দেখলে ফাঁকা আওয়াজ করা, টিয়ার গ্যাস মারা, তারপরে ঢাল সরকি ব্যবহার করা, সেই পুলিশ সরাসরি গুলি চালিয়ে দিতে পারে বুকের মধ্যে। এটা কেন হয়? তাহলে এতে হয় কি, প্রথমত মনে হয় যে একটা দমন করার উল্লাস তৈরি হয়, কিন্তু খেয়াল করতে হবে মানুষের ভিতরে যখন বিক্ষোভটা জমে, আর এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, তাদের মধ্যে তখন বিক্ষোভটা ঘৃণায় পর্যবসিত হয়ে যায়, এবং পরবর্তীতে তার রূপটা আমরা দেখলাম কীভাবে রুখে দাঁড়ালো সমাজ। রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেটে লিখে দিয়েছে ছাত্রলীগের প্রবেশ নিষেধ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্ররা তারা ধাওয়া দিয়ে ছাত্রলীগের ছেলেদেরকে বের করে দিয়ে তাদের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে, অথচ যারা ধাওয়া দিয়েছে তাদের মধ্যে অনেক ছাত্রলীগের কর্মী আছে। মানে এটা খেয়াল করতে হবে, এই কোটা মানে সংস্কারের আন্দোলন বলি, বা যাকে ওরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, সেখানে ছাত্রলীগের সাধারণ মানের নেতাকর্মীরাও তো আছে। ফলে এটা ছিল একটা কংগ্লোমারেশন, এটা অনেক দলের ছাত্র সংগঠনের ছাত্ররা এর মধ্যে আছে। তার মুখোমুখি ছাত্রলীগকে এইভাবে দাঁড় করানোর উদ্দেশ্যটা কী ছিল? এক। 2 নম্বর হচ্ছে যে দেখুন, মুক্তিযুদ্ধের প্রতি আমাদের একটা আবেগ আছে, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু যে কোনো শ্রদ্ধা এবং আবেগকেও যথাযথভাবে ব্যবহার করতে না পারলে তাটা যে কিভাবে হেয় হয়ে যায়, অনেক দিন ধরে তার কিছু ঘটনা আমরা দেখেছি। 5,500-এর উপরে ভুয়া মুক্তিযোদ্ধা আছে, তারা যাদের জন্ম হয়েছে স্বাধীনতার পরে। তো এটা কি ছাত্ররা করেছে? আমাদের সচিব পর্যন্ত ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেটধারী আমরা দেখেছি। কিংবা আমাদের এখানে আমরা দেখেছি যে একজন গর্বিত বাবা, তার 7 জন সন্তান, তার মধ্যে 5 জন এবং তাদেরকে মুক্তিযুদ্ধের কোটায় সুবিধা পেয়ে দিয়েছে, এবং তারা কেউই তার সন্তান নয়, তাদেরকে সন্তান সার্টিফিকেট দিয়ে। তার মানে কত রকমের জালিয়াতি করে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, মুক্তিযোদ্ধাদের সুবিধাটা নিয়েছে। একটা ছোট্ট কথা এখানে একটু বলি, আমাদের পার্টির সাবেক সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান, তিনি ছিলেন সাবসেক্টর 2-এর সাবসেক্টর কমান্ডার FF-এর ফ্রিডম ফাইটার। তিনি সেই সময় তিনি কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া 3 জেলার ছিলেন। সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ। যুদ্ধের পরে যখন ইন্ডিয়ান আর্মির কাছ থেকে সার্টিফিকেটটা নেওয়া হচ্ছে, তখন খালেদ মোশাররফ বললেন, খালেক, আমরা কি মুক্তিযুদ্ধ করেছি ইন্ডিয়ান আর্মির কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য? টর্ন ইট। খালেদ মোশাররফও সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছিলেন, আমাদের খালিকুজ্জামানও সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছিলেন। এই জন্য সাবসেক্টর কমান্ডার কিন্তু খালিকুজ্জামানের সার্টিফিকেট নাই। দ্বিতীয়ত তিনি মুক্তিযুদ্ধের ভাতাও নেন না, সেটা হল তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা তো আবার দাবি করব, যুদ্ধে যে মানুষটা পঙ্গু হয়েছে, যুদ্ধে যে মানুষটা সংসার বিধ্বস্ত হয়েছে, তাকে তো দিতেই হবে। ফলে আমাদের এই শ্রদ্ধার জায়গাটাকে কখনো যেন ব্যবসার জায়গায় পরিণত করা না হয়। আমাদের মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা বলি, মুক্তিযুদ্ধের প্রতি আবেগ বলি, এইটাকে যখন সবার সামনে, ছাত্রদের সামনে এটা এইরকম মনে এটা একটা ঢাল হিসেবে ব্যবহার করছে, তখন কি শ্রদ্ধার জায়গাটা আর থাকে না। সে কারণে আমরা ছাত্রদের এই আন্দোলনটাকে খুব কিনলি অবজার্ভ যদি করি, এর মধ্যে তাদের বৈষম্যের বিরুদ্ধে কথা আছে, তাদের বিক্ষোভ আছে, চাকরি না পাওয়ার যন্ত্রণা আছে, তাদের নানা ধরনের স্বজনপ্রীতি চোখের সামনে দৃশ্যমান দেখছে। এগুলো দেখে তাদের যে ক্ষোভ, সেইটাকে কিন্তু একটা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। আলোচনার পরিবর্তে তাদেরকে যখন প্রতিপক্ষ বানিয়ে ফেলা হলো, তারই কিন্তু খেসারত আমাদের দিতে হচ্ছে। আপনি বলছেন যে সেটা আসলে শুরু হয়েছে ছাত্রলীগ যখন মুখোমুখি হয়েছে। আমি আপনার দীর্ঘবক্তি সেটি শুনতে পারলাম যে ছাত্রলীগ আসলে মুখোমুখি হওয়ার কারণে এটি আসলে এই সহিংসতার জায়গায় হয়েছে, নইলে ওইটা অনেক শান্তিপূর্ণভাবে বা সমাধান করার যেত। আপনার মতামত সেটা আমরা নিশ্চয়ই আলোচনায় আসবো। আমি প্রাথমিকভাবে আপনার মতামতটা নিয়ে নিলাম। ডক্টর আসিফুজ্জামান রিপন, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন এবং আপনারা এই আন্দোলনের সাথে সমর্থন একদম শুরু থেকে দিয়ে গেছেন। আজকে নতুন করে ছাত্রদল যেভাবে আনুষ্ঠানিকভাবে আন্দোলনের সাথে আছে ঘোষণা দিয়েছে, এবং সবাইকে রাস্তায় নেমে আসার ঘোষণা যে আপনাদের মহাসচিবের কাছ থেকে এসছে, এইরকম উত্তাল অবস্থায় আপনাদের এই আন্দোলন কি আপনাদের ফায়দা হাসিলের জন্য ছিল, নাকি আসলে আপনার অন্য কিছু চান? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনাকে একটু আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে যেটা জানাতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই যে কোটা সম্পর্কে আমাদের যে অবস্থানটি, এটা 2014 সাল থেকে আমাদের পার্টির বিভিন্ন যে দাপ্তরিক কমিটিগুলো আছে, শিক্ষা উপকমিটি, নানান ধরনের উপকমিটি থাকে। তো সেখানে আমাদের পার্টির এখন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 2014 সালে আমাদের পার্টির একটি সিদ্ধান্ত আছে, এবং সেটা ভিডিও স্টেটমেন্ট আপনি অনলাইনে দেখতে পাবেন। আমাদের পার্টির অবস্থান হচ্ছে তখন থেকে 2014 সাল থেকেই 5%।
মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অন্যান্য সমস্ত ক্ষেত্রে টোটাল পার্সেন্টেজটা হচ্ছে 5%। এটা ছিল আমাদের ঘোষিত অবস্থান। সুতরাং ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বলতে চান যে কোটার উপর ভর করেছি না, রেদার আমাদের প্রেসক্রিপশন, আমাদের রেকমেন্ডেশন, আমাদের সাজেশন, আমাদের অপিনিয়ন হচ্ছে 5%। সেটা সেই 2014 সাল থেকে, ঠিক আছে? তো সুতরাং যে দলটির এটা সুস্পষ্ট অবস্থান আছে সেই 10 বছর আগে থেকে, যখন কোটা আন্দোলনও হয়নি, তারও 4 বছর পরে কোটা আন্দোলন হয়েছে। এবং যারা কোটা আন্দোলন মানে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন, তারা কিন্তু একেবারে কোটা বিলুপ্ত করার কথা তারাও বলেননি। তারা বলেছেন যে একটা যৌক্তিক অবস্থা থাকতে পারে, তারাও 5%, 6%-এর কথা বোধহয় বলেছেন, তারাও বলেছেন। তো এই জায়গাটিতে আপনার যাওয়া মানে রতনের সাথে ভেরি মাছ একমত। এই জায়গাটিতে মানে যেই সর্বশেষ পর্যন্ত যে প্রাণহানির ঘটনা ঘটলো, যে হৃদয় বিদারক দৃশ্যের বর্ণনা তিনি দিলেন, সেই জন্য আমি নিরুক্তি করতে চাই না। মানে ইতিমধ্যে আপনার দর্শকরা সেটা শুনেছেন। এরকম একটি মর্মান্তিক, এরকম একটি বেদনাদায়ক পরিস্থিতি উদ্ভব নাও হতে পারত, এবং এটা আলোচনার মধ্য দিয়েও তো শেষ হতে পারত। আপনার ছাত্র তো রাষ্ট্রপতির কাছে, যিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য বটে, তার কাছে তো স্মারকলিপি দিয়েছিল। আর সব কিছুই কোর্ট থেকে ফয়সালা হয়। এটা বিষয়টা তো রাজনৈতিক। 5%, 6%, 7%, হোয়াট এভার, ইট ইজ দ্য ডিসিশন অফ দ্য মানে পলিটিশিয়ানস, পলিটিক্যাল ফোর্সেস, তারা ডিসিশন নেয়। দেশটা তো রাজনৈতিক কর্তৃপক্ষ দেশটা চালায়, এটা তো অন্য কেউ চালাচ্ছেন না। প্রধানমন্ত্রী তিনি একজন রাজনৈতিক আপনি কি আসলে মনে করেন একটা মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দল আমি প্রশ্নটা করি, যারা খুব বেশি মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত, আপনারাও বিএনপিরও অনেক মুক্তিযোদ্ধা আছে, কিন্তু আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধকে একেবারে অনেক বেশি ধারণ করে রাজনৈতিক দল হিসাবে, তারা আসলে খুব সহজে মেনে নেবে যে মুক্তিযুদ্ধের কোটা এই দেশে থাকবে না, বা মুক্তিযুদ্ধের অপমান অপদস্থ করে কথা বলা হচ্ছে সেটাও তারা মেনে নেবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছেলেমেয়েরা আমি রাজাকার স্লোগান দিচ্ছে, সেটাও আওয়ামী লীগ মেনে নেবে। মানে এটা আসলে আপনারা মনে করেন? এটা আমি মনে করার বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা যে স্লোগানগুলো দিয়েছে, যেটা আমি যেটা দেখলাম, যে মানে ভিডিওতে দেখলাম, ফেসবুক পোস্টেও দেখলাম, যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে? সরকার সরকার। আমরা এই ভিডিওটা পাই নাই কোথাও, আমরা রাজাকার রাজাকার স্লোগানটাই পেয়েছি সব জায়গায়। এটা আমি দেখেছি। তো এখন কথা হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়াতে আমি এটা দেখেছি। এখন কথা হচ্ছে কি, যে এই স্লোগানটা আসলো কেন? ছেলেরা রাজাকার, ছেলেমেয়েরা রাজাকার, এই কথাটা আসলো কেন? প্রধানমন্ত্রী বলেছেন যে মুক্তিযোদ্ধার মানে নাতিপুতিরা পাবেন, তো রাজাকারের নাতিপুতিরা পাবে। হ্যাঁ বলেছেন। রাজাকারের নাতিপুতিরা বা পাবে কেন? বিষয়টা রাজাকারের নাতিপুতিরা যেমন মানে পাবে না, এটা যেমন সংবিধানের নাই, কথার কথা। অপরাধ যদি কোথায় রাজাকার করেছে, রাজাকারের নাতিপুতিরা মানে এই দেশে থাকতে পারবে না, পড়তে পারবে না, চাকরি পাবে না, এটা তো দেশের সংবিধানে নাই। আচ্ছা, আবার মুক্তিযোদ্ধার মানে আপনার সন্তানেরা বা তাদের নাতিপুতেরাও মানে চাকরি বাকরি পাবে না, সেটাও তো বলার দাবি কেউ তোলেনি। বিষয়টা হয়েছে যে মেধাভিত্তি। এই লাইন দুটার মধ্যে কোথাও কি আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি প্রধানমন্ত্রী বলেছেন? হ্যাঁ, কোথায় বলেছেন তো। কোথায়? উনি প্রেস কনফারেন্সে বলেছেন। মানে কোথায়, লাইনটা কি ছিল? যে বলেছেন, তোমাকে সাংবাদিকরা জিজ্ঞেস, আপনি কোটা প্রথাটা বাতিল করছেন, কোথায় বলেছেন সেটা আপনি জানার কথা। আমি আমাদের কাছে যে লাইনটা আছে, তিনি বলেছেন, ভিডিওটা শোনান। হ্যাঁ, প্রশ্নটা তিনি করেছেন, রাজাকার মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কে পাবে? রাজাকারের নাতিপুতিরা। এই প্রশ্ন আন্দোলনকারীদের বা দেশবাসীকে বা সবাইকে যদি তিনি প্রশ্ন করে থাকেন, সেটা আন্দোলনকারীরা রাজাকারের নাতিপুতি কেমন করে হলো সেটা আমি বলতে পারি। তারা অবমাননা বোধ করেছে, যারা আন্দোলন করছেন তারা মনে করছেন যে এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাদের কি বলতে চেয়েছে, কারণ এরা তো সেই কোটার বিরোধী আন্দোলন এরাই করছে, এরাই তো চাকরি। এটা বলতে চেয়েছে বললেই আমি রাজাকার স্লোগান দেওয়া যায়? সেটা তাদের বিষয়ে রাজাকার দেওয়া যায় কি দেওয়া যায় না, আমি সেই প্রশ্ন করেছিলাম যে তাদের সময়কালে এই স্লোগানের পর তারা আসলে চুপ করে থাকবে কিনা, রাজনৈতিক দল হিসেবে, সরকার হিসেবে? আপনাকে চুপ করে বসে থাকবে কি, সেটা রাজনৈতিক ভাবে করতে, আপনি হেলমেট বাহিনীতে থামাবে না, নিশ্চয়ই তারা সেটা করবে না। করেছে তো তাই, উত্তর তারা দিবে, করেছে তো সেটাই। কিন্তু আপনার কাছে আপনি আমাকে বারবার ইন্টারোগেট করলে তো হবে না। আমি কি আসামি নাকি? না, নিশ্চয়ই তাহলে আপনি আমাকে এইভাবে আপনি যখন বলছেন, আপনি একবার প্রশ্ন করতে আমাকে সেটা শেষ করতে দেন। আচ্ছা, আমি উত্তরটা শুনি। সেটা আপনি আমার প্রতিটা লাইনে যদি আপনি ইন্টারভেন করেন, হাউ ক্যান আই গিভ দ্য আনসার? সময় কম থাকে তো আপনি বলবেন। ঠিক আছে, তাহলে আপনি বলেন যে আপনি এটুকুর মধ্যে, আমি ওটুকুই বলে দিই। কিন্তু আপনি আমাকে প্রতিটা লাইনের মধ্যে আপনি আমাকে জানতে চাচ্ছেন হোয়াই? হ্যাঁ, আমি জানছি, আপনি পুরোটা শেষ করেন। আমি বলতে চাচ্ছি যে এই জায়গাটিতে সরকার
ছাত্রলীগদের থামাতে চাইলো কেন? আপনি বলছেন তারা সহ্য করবে, তারা সহ্য করবে কি করবে সেটা তার রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। যদি সহ্য না করে থাকে, যেমন আমরা যখন মিটিং করি, আমাদের মিটিংয়ের পাশে আওয়ামী লীগ মিটিং করে না, করে তো, তাদের স্ট্রেন্থ দেখায় না, তো ছাত্রলীগের স্ট্রেন্থ দেখাই তো। ছাত্রলীগ একটা মিটিং করতো, ছাত্রলীগের কথা বলতে পারতো তো। তাদের লাঠি সোটা নিয়ে, গুলি গোলা নিয়ে, তাদের ধারালো অস্ত্র নিয়ে তাদেরকে এটা এই জায়গায় আসতে হবে কেন? এই যে রতন যেটা বললেন, তাদের এই মানে ছাত্রীদের মুখোমুখি তারা কেন করলো, ছাত্রছাত্রীদের উপর তাদের হামলাটা কেন করলো? এই জায়গাটা না করতে তাদের পলিটিক্যাল ন্যারেটিভ যেটা আছে, তাদের যে বক্তব্য, সেই বক্তব্য তারা পৃথক জায়গায় তো তারা আয়োজন করতে পারতো। এটা তো মানে আমাদের মানে দীর্ঘ সময় ধরে আমরা আওয়ামী লীগ বিএনপি আমরা দুটো রাজনৈতিক দলই কিন্তু আমরা সমাবেশ করছি, এবং কোনো সমাবেশ থেকে মুখোমুখি সমাবেশ করেছেন একই সাথে, এবং সেখানেও কিন্তু আপনার কোনো ধরনের বিশৃঙ্খলা অথবা কোনো ধরনের মানে কোনো বাজে পরিস্থিতি উদ্ভব হয়নি এই পর্যন্ত। আচ্ছা, তো কত এই জায়গাটিতে নিল কেন? আপনি বলেন সহ্য করবে না, তাদের অধ্যত্বকে অন্যরা সহ্য করবে, সেটি আপনি ভাবলেন কেন? এই কারণে সেটাই আপনি ভাবছেন কেন অন্যরা সহ্য করবে? এই ছেলেমেয়েরা কিন্তু গণতন্ত্র নিয়ে কথা বলেনি, এই ছেলেরা কিন্তু ভোটের অধিকার নিয়ে কথা বলেনি, এই ছেলেরা কিন্তু দুর্নীতি নিয়ে কথা বলেনি, এই ছেলেমেয়েরা প্রধানমন্ত্রীর বাসার কাজের লোক 400 কোটি টাকার মালিক হয়ে যায় সেটা নিয়ে বলেনি। এই সরকারের অন্যতম প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক, যিনি আপনার ধার করে, দেনা করে, ঋণ করে মানে আপনার নির্বাচনী খরচ নির্বাহ করেছেন, তার হলফনামার মধ্যে উল্লেখ করেছেন, সেই ব্যক্তিরা যখন শত শত কোটি টাকার মালিক হয়ে যান, সেটা নিয়ে এরা প্রশ্ন তুলেনি। এরা শুধুই মাত্র প্রশ্ন তুলেছে যে আমি মেধার ভিত্তিতে চাকরি চাই, বিষয়টা মেধার ভিত্তিতে আমরা চাকরি চাই। এখানে ছেলেরা তো এটা প্রশ্ন করেন না, আসেন এই ছেলেটা এইটাও প্রশ্ন করেনি যে এই আবেদ আলী ক্যাডার, শুধুমাত্র তো কোটা না, আবেদ আলীরা প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে আপনার কাছ থেকে নেই, আপনার ওই প্রশ্নটা নিয়েই আমি ফিরি তার কাছে। আমরা নিশ্চয়ই আরো আলোচনাতে যেতে পারবো নিশ্চয়ই। এস এম কামাল হোসেন আমাদের সাথে আছে। প্রশ্ন হচ্ছিল যে হ্যাঁ, আমার অনেক কিছু লাগবে, গায়ে লাগবে, মুক্তিযুদ্ধের কিছু বলে, মুক্তিযোদ্ধাদের কিছু বললে, সেটা রাজনৈতিকভাবে আমি সমাধান না করে আমি ছাত্রলীগকে কেন এই আন্দোলনের ভিতরে তারা লেলিয়ে দেয়া শব্দ বলছে, সেই শব্দ। ধন্যবাদ, আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, 2001 থেকে 2006 বিএনপির খুন, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিতে 5 বছর চ্যাম্পিয়ন, বিদ্যুৎ দিতে না পারে কৃষককে গুলি করে হত্যা করা, সাথ দিতে না পারে কৃষককে গুলি করে হত্যা করা, 21 আগস্ট বিরোধী দলের নেতাকে হত্যা করার জন্য 13টি গ্রেনেড ক্যাপচার করা, বা নারী নেত্রী আইবির রহমান সহ 22 জন লোক নিহত হওয়া, এবং 1,21,00,000 ভুয়া ভোটার করে 150 জন ছাত্র দলের ক্যাডার নিয়োগ করে যেন তেন প্রকারে সংবিধানে লঙ্ঘন করে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করে যেন তেন প্রকার একটি নির্বাচন করতে চেয়েছিল, সেই নির্বাচন করতে পারে নাই জনগণের আন্দোলনের মুখে। তাদের ব্যর্থতার কারণে তারেক যে হাওয়া ভবন তৈরি করে সারা বাংলাদেশকে জঙ্গিবাদের দেশ, আমার একটা দিন প্রেক্ষাপটটা বলতে দেন আপনি আমার কথা ভিতরে বলেন। এই ব্যর্থতার 11 সরকার ক্ষমতায় এসেছিল, সেই সরকার যখন নির্বাচন না দিয়ে তাল বাহানা করেছিল, তখন গণতন্ত্রের পক্ষে কথা বলেছিলেন বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা। আজকের এই দিনে 2007 সালের 8 সালের 16ই মে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের কারণে 11 সরকার এলো। বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে নাই, গণতন্ত্রের মানুষগণ বঙ্গবন্ধু তনাকে গ্রেপ্তার করেছিল। আজকে গণতন্ত্রকে হত্যা করার জন্য গণতন্ত্রকে বন্দী করেছিল। এই দিনের স্মরণ করিয়ে দিয়ে দেখেন, রাজিকুজ্জামান রতন কিছু কথা বলেছেন, রিপন সাহেব কিছু কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের আগ পর্যন্ত ছাত্ররা কোঠা সংস্কারের আন্দোলন করেছে। আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে বারবার বলা হয়েছে যে তারা কোঠা বাতিল হয়েছিল, হ্যাঁ, যে কোঠা বাতিল ছিল সেই কোঠা চালু করেছিল হাইকোর্ট একটি রায় দিয়ে। সেই রায়ের বিরুদ্ধে কিন্তু সরকারই আপিল করেছে, উচ্চ আদালত, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন সে রায়ের বিরুদ্ধে গোটা জাতি জানে, আমি ব্যাখ্যায় যাব না। আমরা বারবার বলেছি যে উচ্চ আদালতের রায় পর্যন্ত, অ্যাপিলেট ডিভিশনের রায় পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এবং আমাদের দলের সাধারণ সম্পাদক সুস্পষ্টভাবে বলেছেন যে উচ্চ আদালত, মাননীয় প্রধান বিচারপতি যখন বলেছেন যে কোঠা বিরোধী আন্দোলনকারীরা তাদের উকিল দিয়ে আমাদের কাছে তাদের বক্তব্য তুলে ধরতে পারে,
সেই ক্ষেত্রে আমাদের দলের সাধারণ সম্পাদক প্রধান বিচারপতি আহ্বান জানিয়েছেন উৎসব যে বাস্তবসম্মত সকল মহলের পথে বাস্তবসম্মত একটি নির্দেশনা উচ্চ আদালত দেবে। আমরা কিন্তু কোটা সংস্কার আন্দোলনের বিরোধিতা করি না। আপনি দেন আমাদের ছাত্রলীগ তাদের সমর্থন জানিয়ে মিছিল করেছেন, বলেছেন আমরাও যৌক্তিক সমাধান চাই, যৌক্তিক সংস্কার চাই। তাহলে আপনি কেন এই সংঘর্ষে আসলো? যিনি বললেন, প্রধানমন্ত্রীকে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে একটা ভাইভায় পরীক্ষা রিটেন হয়েছে, ভাইভা হয়েছে মেধার ভিত্তিতে, আপনার সামনে একজন মুক্তিযোদ্ধার সন্তানও পাশ করেছেন, একজন রাজাকারের সন্তানও পাশ করেছেন, আপনি কোনটা করবেন? তখন উনি বলেছেন আমি মুক্তিযোদ্ধার নাতিপুতাকে সন্তান নাতিপুতাকে চাকরি দেব নাকি রাজাকারের নাতিপুতাকে সন্তানকে চাকরি দেব, আপনাদের কাছে প্রশ্ন। এই বক্তব্যকে তারা বিকৃতি করে কোঠা সংস্কারের আন্দোলন যারা করছে তাদেরকেও বলেন এই তো রাজাকার। যে ক্যাম্পাস, যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1971 সালের 25শে মার্চ পাক হানাদার বাহিনী গণহত্যা চালিয়েছিল, রোকেয়াল শামসুন্নাহার মেয়েদের ধরে এনেছিল, তাদেরকে পাশবিক নির্যাতন করেছিল 9 মাস ধরে রেখে, যেখানে গণকবর আছে, সেই বিশ্ববিদ্যালয় যখন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে রেখে যারা আমি রাজাকার স্লোগান দেয়, আমি তো এইটা জাতির জন্য লজ্জাস্কর। হ্যাঁ, ওই দিন রাত্রে কিন্তু দেখেন আপনি, তারাও রাস্তায় মিছিল করেছেন, ছাত্রলীগও সারা রাত কিন্তু রাস্তায় ছিল, কোনো সংঘাত হয়নি। পরের দিন ওইখান রাত্রে ছাত্রলীগ ঘোষণা দিল তারা 3টায় এই রাজাকার স্লোগান যারা দিছে তাদের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ডেকেছেন 3টায়, আর কোঠা সংস্কার ডেকেছেন 12টায়। তাদের 2টার ভিতরে ওখান থেকে চলে আসা, আপনি আপনার সাংবাদিকরা সবাই জানেন, এইখানেও 2 জন। আমি এখানে এস এম কামাল হোসেন একটু বিরতি নিতে চাই, অনেকক্ষণ কথা বলছি আমরা, আমি আপনার কাছেই ফিরবো, আমরা একটা বিরতির পরে এই জায়গা থেকেই ফিরবো। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আমরা ঘটনাটার পরম্পরা শুনছিলাম এস এম কামাল হোসেনের কাছ থেকে। যদি ছোট্ট করে বলতেন। হ্যাঁ, পরের দিন তারা হচ্ছে 2টার সময় তাদের উত্তরগুলো তো দিতে। হ্যাঁ, আমি আপনার বলি, দেখেন না তারা গেল মানে ছাত্রলীগের আক্রমণের ঘটনাটা আমরা জানতে চাই। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান হইল, হ্যাঁ, এবং বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা, বঙ্গবন্ধুর তনয় সম্পর্কে যারা তারা যখন কুরুচিপূর্ণ বক্তব্য দিল, সেই রাত্রে কিন্তু কিছু হয়নি। পরের দিন ছাত্রলীগের প্রতিবাদে 3টে সমাবেশ দিল, 12টায় কোঠা সংস্কার এরিয়া দিলেন। তারা 2টার ভিতরে চলে যাওয়ার কথা, 3টা পর্যন্ত, 3:15 পর্যন্ত তারা সেখানে অপেক্ষা করছে। ছাত্রলীগের ছেলেমেয়েরা মধুর কেন্দ্রে অপেক্ষা করছে তাদের জন্য। তারা একটা গ্রুপ চলে গেছে, আর একটা গ্রুপ তারা বিসির এদিক দিয়ে যাওয়ার পথে যা ছাত্রলীগ, তখন ছাত্রলীগের মিছিলে তারা প্রথম হামলা করেছেন। তারপর না ছাত্রলীগ সংঘর্ষ, ছাত্রলীগ যদি সংঘর্ষ করার ইচ্ছা থাকতো তাহলে ওই দিন রাত্রে করতে পারত। ছাত্রলীগের হেলমেট পরা ছবি, তাদের মারামারির ছবি, ছাত্রলীগ তাদের শিক্ষার্থীদের রক্তাক্ত ছবি, সব তো প্রকাশ্য। আমি ঠিক আছে, ছাত্রলীগ মারামারি শুরু হয়েছে, ছাত্রলীগ তাদেরকে ধাওয়া করছে, মারামারি হয়েছে, আমি আপনার একমত। আজকে ঢাকা কলেজে ছাত্রলীগের একটাকে পিটিয়ে হত্যা করেছে। আমি দেখেন একটা কথা, ছাত্রলীগের কাকে? আপনি মেডিকেলে ছাত্রলীগের, কিন্তু তার পরিচয় কিন্তু ছাত্রলীগ আমি বলা হচ্ছে, সে ব্যবসায়ী। আমি বলি আপনারে, সে ছাত্রলীগ। আমি আপনারে বলি, গতকাল যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের যিনি মুখপাত্র ম্যাথু মিলার কি বলেছেন? 2 জন নিহত হয়েছে, কিন্তু কালকে সারা বাংলাদেশে কোথায় একজন লোকও নিহত হয়নি। আমি যদি বলি, আজকে আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন যে এই ম্যাথুলার বক্তব্যকে জাস্টিফাই করার জন্য তারেক জিয়া সারা বাংলাদেশে ছাত্রদল, যুবদল, শিবির নামিয়ে আজকে এই যে 6 জন মারা গিয়েছেন এটা ঘটিয়েছেন। আমি শেষ করতে দেন আমার, আমি প্রশ্নটা করে না আমি শেষ করে আরেকটা, আমি রাজিকুজ্জামান রাতরে, আমাদের দলের সাধারণ সম্পাদক যেটা বলেছেন ছাত্রলীগ যথেষ্ট, এই কথাটা যদি কোনো মিডিয়ায়
কোনো ভিডিও ফুটেজে দেখাতে পারে, আমি জাতির কাছে দুঃখ প্রকাশ করব। আমার কথাটা আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু নায়ের কথাকে যেমন বিকৃতি করা হয়েছে, আমাদের দলের সাধারণ সম্পাদকের কথাটাও বিকৃতি করা হয়েছে। একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে মির্জা ফখরুলরা বলছেন যে এই আন্দোলনে তারা সমর্থন জানিয়েছেন এবং এই আন্দোলনে তারা সরকার পতনের আন্দোলনে নিয়ে যাবে। তখন আমাদের দলের আপনার এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন এবং ক্যাম্পাসে ছাত্র শিবির ছাত্র দল ঢুকবে, তখন উনি বলেছেন এই ব্যাপারে ছাত্রলীগ সিদ্ধান্ত নেবে ক্যাম্পাসের ব্যাপারে। আপনি বাইর করেন না, আপনি স্পষ্ট করেছেন। আমার প্রশ্ন সেটা না। আমার প্রশ্ন হচ্ছে যেদিন মারামারি হয়েছে আপনি বললেন হ্যাঁ মারামারিতে ছাত্রলীগ মেরেছে, তাদের রক্তাক্ত চেহারা আমরা দেখেছি। ছাত্রলীগ সেই কর্মকাণ্ড করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতের বেলা রাতের অন্ধকারে হলগুলোতে আক্রমণ করেছে। নানা বিশ্ববিদ্যালয়ের হলে হলে যে তারা আক্রমণ করেছে, কেন, কি দরকার? রাতের বেলা আক্রমণ করে কারা? এটা ছাত্রলীগের কার্যক্রম তো হতে পারে না। ছাত্রলীগ তো একটা ঐতিহ্যবাহী দল, কেন তারা সেটা করেছে? শুনেন, দুই পক্ষের স্লোগান পাল্টা স্লোগান। এই বিশ্ববিদ্যালয় রাজাকারের স্লোগান আমরা যখন ছাত্র ছিলাম, রাজিকুজ্জামান রতন ছিল, কখনো স্লোগান দিতে পারেনি। এই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মতিউর রহমান নিজামীকে ঢুকিয়েছিলেন, টিকতে পারেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোদিন আমরা জামাত শিবিরের মিছিলের স্লোগান শুনি নেই। আজকে আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয় যারা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলেন, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, সেই বিশ্ববিদ্যালয় আমি রাজাকার বলে যারা গর্ব করে, যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ গণহত্যা চালিয়েছেন পাকিস্তান হানাদার বাহিনী, সেটার প্রতিবাদ কি মারপিট? আমি না, মারপিট না, সেটার প্রতিবাদ হেলমেট পরে মারপিট? নো, সেটার প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ সমাবেশ। এবং সেই সমাবেশে যদি কথা কেউ বাধা দিতে চায়, সেখানে মারপিট হতে পারে। মানে বাধা মারপিট। আমি তো যারা রাজাকার স্লোগান দেবে, যারা স্লোগানের নেপথ্যে নাও, জামাত শিবির ছাত্রদল রাজাকার স্লোগান দিয়ে ক্যাম্পাসে ঢুকবে, আর আমি বসে আঙ্গুল চুষবো, এটা তো হয় না। রাজিকুজ্জামান রতন, আমি আপনার এই বিশ্ববিদ্যালয়ে এই যে যেমন বিবেকের তাড়নায় আপনি জাফর ইকবাল স্যার বলছেন, আমরা সেটা পয়েন্ট এটা পড়ে শুনেনি, তারপর আপনি বলেন আমার তো সময় মাঝখানে বিরতি দিচ্ছেন। কোটা সংস্কার আন্দোলনে রাজাকার স্লোগানের প্রতিক্রিয়ায় উনি বলেন কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাব না, কারণ তার মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখলে তাদের রাজাকার বলে মনে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার পবিত্র জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা শুনেছি আপনার বক্তব্য। রাজিকুজ্জামান রতন যে জায়গায় এসে পৌঁছেছে, আসলে সেই জায়গাটা এখন ছাত্রলীগ তাদের জায়গা থেকে বলছে যে এই আন্দোলনে তারা আসলে কোনো রকমের খারাপ কিছু করার চেষ্টা করেনি, করার চেষ্টাও করেনি। তাদের সেই অনুভূতির জায়গা থেকে তারা আন্দোলন করেছে। তারা একটা ধারাবাহিকভাবে কি করেছে সেটাও বলার চেষ্টা করেছে আজকে। কিন্তু আন্দোলন রাজপথ পর্যন্ত ছড়িয়েছে, এবং যখন রাজপথ পর্যন্ত ছড়ায় তখন সেটা রাজনৈতিক আন্দোলন এখন একদম প্রকাশ্যই এখন বোঝাই যাচ্ছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলনের দিকে গিয়েছে। কারণ ছাত্রদল স্পষ্ট বলেছে সরকার পতনের আন্দোলনে তারা এই সংস্কারপন্থীদের চায়। তাহলে সেই আন্দোলন কি আসলে এখন আর যারা কোটা সংস্কার চায় তাদের কাছে রইল? একটা জিনিস খেয়াল রাখবেন যে যখন নিরাপদ সড়কের আন্দোলনটা ছিল, সেটা কিন্তু নিরাপদ সড়কের আন্দোলন শেষ পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনের দিকে চলে গেছে। হ্যাঁ। কিংবা ধরুন ভাষা আন্দোলন যখন ছিল, সেটাও কি সরকার বিরুদ্ধে আন্দোলন যায় নাই? 62 শিক্ষা আন্দোলন, সেটা কি সরকারের বিরুদ্ধে যায় নাই? আমরা যে উপজেলা নির্বাচন চাই না এই আন্দোলন এরশাদের বিরুদ্ধে করতে গেলাম, সেটা আমরা শেষ পর্যন্ত এরশাদ বিরুদ্ধে গেছি না? যখন কোনো একটা সরকার ক্ষমতায় থাকে, সরকারের যে কোনো ডিসিশনের বিরুদ্ধে যে কোনো অংশই যদি কোনো একটা আন্দোলন করে, সেটা কিন্তু যারা সরকারের বিরোধী থাকেন তাদের পক্ষে সেটা চলে যায়। ফলে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। যে কারণে তো সবচেয়ে বড় যন্ত্র হচ্ছে পৃথিবীতে রাজনৈতিক দল কর্তৃক আবিষ্কৃত সবচেয়ে বড় যন্ত্র, যে যন্ত্রে কখনো মরিচা ধরে না, তার নাম হচ্ছে ষড়যন্ত্র। ফলে যে কোনো সরকার বিরোধী আন্দোলনকে তারা ষড়যন্ত্র বলে চালিয়ে দেন। এটা সবাই ব্রিটিশ আমলেও করেছে, পাকিস্তান আমলেও করেছে, এখনও হচ্ছে। এবং যে সরকার ক্ষমতা থাকে, দুদিন পর রিপন ভাইয়েরও ক্ষমতা আসলে তাদের বিরুদ্ধে যখন আমরা কথা বলবো, তখন তারাও বলবেন যে আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ফলে এটা শাসকদের একটা বলার বুলি। যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে ধরুন ছাত্রলীগ কিচ্ছু করেনি, তাহলে প্রায় 300-র মতো ছেলে মেয়ে ঢাকা মেডিকেল কলেজে তারা আহত হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? 1, 2 নম্বর, শুধু আহত না, গোটা
ঢাকা মেডিকেল কলেজ এটাকে চারদিক ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, কেউ যেন বাইরের কেউ যেন ঢুকতে না পারে। এমনকি ঢাকা মেডিকেল কলেজের দায়িত্বরত ডাক্তাররাও বলেছিলেন যে আহত রুগীকে হাসপাতালে মারতে আসার মতন ঘটনা আমরা আগে কখনো দেখি নাই, সে কারণে গেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এগুলো কে করলো? এক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাত্রেবেলা আক্রমণ করা, সেটা কারা করলো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাত্রেবেলা ছাত্রীদেরকে আক্রমণ করাটা কারা করলো? আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো ঘটনাগুলো ঘটলোই, এগুলো তো আমরা দেখেছি। এবং সব জায়গায় দেখুন পত্রপত্রিকাগুলোতে এরকম আসছে ছাত্রলীগ এবং পুলিশ। আচ্ছা, পুলিশের মুখোমুখি হওয়ার অভ্যাসটা আছে, কারণ সরকারের বিরোধী আন্দোলন বললে পুলিশ যে সরকার, সেই সরকারের নির্দেশটা পালন করবেই, কিন্তু যুক্ত করে দিচ্ছে ছাত্রলীগ এবং পুলিশ, কোনো কোনো জায়গায় যুবলীগ এবং পুলিশ। আপনারা একটু খেয়াল করে দেখবেন, পরশুদিন রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে যখন ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে বেরিয়ে এসেছিল, সেই দিন রাতে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে শত শত মোটরসাইকেল দিয়ে যাদেরকে নিয়ে আসা হয়েছিল টিএসসি, তারপরে শাহবাগের মোড়, এমনকি আপনি খেয়াল করে দেখবেন হোটেল শেরাটন থেকে শুরু করে একদম মৎস্য ভবন পর্যন্ত পুরো জায়গা। আমি সেদিন বাংলা ভিশনের একটা প্রোগ্রাম শেষ করে রাতে একটা সময় ফিরছি, তখন থেকে সব অপেক্ষা করছে। তার মানে একটা প্রস্তুতি এরকম ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা ছিলই। ফলে এটা ঠিক, আওয়ামী লীগ কি তা মাঠ ছেড়ে দেবে? আওয়ামী লীগ এটা মোকাবেলা করবে না? তা আওয়ামী লীগ তার উইং দিয়ে তো মোকাবেলা করবেই। আমরা বলি যে হ্যাঁ, রাজনৈতিক আন্দোলনে পাল্টাপাল্টি হয়, মারামারি হয়, সব কিছুই হয়, কিন্তু যে বিষয়টা নিয়ে মারামারি হচ্ছে, পরে মারামারির মধ্যে বিষয়টা হারিয়ে যায়। ছিলটা কোটা সংস্কারের বিষয়, এখন কোটা সংস্কারের বিষয়টা হারিয়ে গিয়ে এখন অন্য বিষয় এখন সেটা রাজনৈতিক কোন দিকে যাচ্ছে এবং সেটা সরকার পতনের দিকে আন্দোলন আস্তে আস্তে যাবে কিনা, যদিও আমরা এখনো সেখানে সেই ঘটনা আমরা এখনো পাইনি। ডক্টর আসুজ্জামান রিপন আমাদের সাথে আছে, তারা সেই জায়গায় নিয়ে যেতে চায় নাকি তারাই বলতে পারবে সঠিক। আপনারা বলছেন সংস্কারপন্থীদের সাথে আছেন, একই সাথে রাস্তায়। আজকে যদি সরকার মেনে নেয় যে হ্যাঁ, সংস্কারপন্থীরা যা করছে তাদের সাথে বসবে বা অন্য কোনো উপায়ে এটা শেষ করে, আপনারা তো চলে যাবেন রাজপথ থেকে, তাই তো? আমাকে বলছেন, দেখুন সরকার তো চাপে পড়লে সব কিছুই করে। আপনার 2018 সালে আপনার পরিপত্র জারি করে কোটা ব্যবস্থাটা বাতিল করলো না? তারপরে আপনার এর আগে আপনি দেখেছেন বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি না দিতে চাইছে, সবই তো দিতে চাইছে, তাই না? তো যখন সরকার যখন ঠেলায় পড়ে, চাপে পড়ে, তখন সবই দেয়, সবই মানে, সব কিছু ঠিক আছে। আবার যখন মনে করে যেন একটু কমফোর্টেবল পজিশন, তখন আবার বলে আমি রাগ করে বলছিলাম। আমি রাগ করে বলছিলাম, দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে রাগ করে কিছু করতে পারেন নাকি? প্লিজ, দেশের প্রধানমন্ত্রী রাগ করতে পারেন না, কারণ তিনি শপথবদ্ধ হচ্ছেন, তিনি রাগ এবং অনুরাগের বশবর্তী কোনো কাজ করবেন না। তিনি শপথ ভঙ্গ করেছেন পাবলিকলি বলে, তিনি এখন আউট অফ ওথ। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তার দল যেভাবেই নির্বাচিত হোক না, রাতে হোক আর আমি ডামি করে যেভাবে হোক, দেয়ার ইজ এ গভর্নমেন্ট। যেহেতু পুলিশ আছে, গুলি করে, বোঝাতে একটা গভর্নমেন্টের এক্সিস্টেন্স তো অবশ্যই আছে। তো সেই গভর্নমেন্টের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে একটা শপথ পড়তে হয় নিয়ম অনুযায়ী, এবং এটা সাংবিধানিক শর্ত। তিনি সেই সাংবিধানিক শর্ত থেকে বেরিয়ে গেছেন। এখন ওনাকে কি নতুন করে শপথ নিতে হবে কি না, অথবা এই যে তিনি আউট অফ ওতে চলে গেছেন, এই আউট অফ ওতে চলে যাওয়ার বিষয়টি ভেরি মাচ কনস্টিটিউশনাল। তিনি কি প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করতে পারেন কিনা এর পরে, যেহেতু তিনি শপথের মধ্যে নাই? কেন নাই? ওই যে রাগ করেছেন, এর কারণে। কেন রাগ করেছেন সেটা না, তিনি তার শপথ হচ্ছে যে তিনি রাগ এবং অনুরাগের বশবর্তী তিনি কিছু করবেন না। তিনি, আমি ব্যক্তি বিশেষকে বলছি না, আমি পদকে বলছি, রাইট। কিন্তু যখন একজন সেই পদে থাকা ব্যক্তি যখন নিজেই স্বীকার করেন, নিজেই যখন অ্যানাউন্স করেন, বলেন, কনফেস করেন যে আমি রাগ করে আমি এটা করেছি, তাহলে তিনি শপথ ভঙ্গ করেছেন। কোথাও কি বলেছেন তিনি? ইয়েস। কোথায়? মানে তিনি প্রেস কনফারেন্সে বলছেন, আপনি সেটা আপনি খোঁজেন আছে কিনা। না, রাগ করে আমি সেটা বাতিল করেছি এটা কখনোই বলেন না। বলছেন বাতিল করে দিয়েছি, আমি বলছি, বাতিল করে দিয়েছি সেটা বলেছেন, যে আমি যেটা বাতিল করে দিয়েছি। আমি তো সেই কথাটাই বলছি, সেই কথাটাই তো বলছি। আপনি কি বুঝাতে চাচ্ছেন? রাগ করে বাতিল করেছেন, এটাই তো বলেছেন। তুমি কি করেছেন? রাগ করে তো বাতিল করেছেন। এখন সব কথা যদি দ্বিতীয় একটা মানে আমাদের মতো করে বুঝে নেই, তাহলে তো আপনি আপনার কথা বলবেন না, আমি তো ওনার অফিসিয়াল স্টেটমেন্টকে দেখব। বিকজ প্রধানমন্ত্রী নিজের মুখে বলেছেন তিনি রাগ করে তিনি ওটা বাতিল করেছেন। তিনি রাগ করতে পারেন কি না, তার ব্যক্তিগত রাগের কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে রাষ্ট্রের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত।
এই সিদ্ধান্ত যদি যদি রাষ্ট্রের নীতির সাথে, সরকারি নীতির সাথে যদি এটা সঙ্গতিপূর্ণ না হয়, তিনি সেটা করবেন না বা করার কথা না। তিনি বলতে আমি বলছি, আমি ব্যক্তি বিশেষকে বলছি না, আমি প্রতীকীভাবে বলছি, অর্থাৎ ওই পথকে। তাহলে যখন একজন প্রধানমন্ত্রী যিনি যখন আউট অফ ওথ হয়ে যান, তখন তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করলে সি অর হি যেই হোক না কেন, যদি আমি একই কাজ করি, তাহলে আমি ওই পদে থাকার জন্য আমি কোয়ালিফাই করি নানা দিকে চলে যাচ্ছেন ডক্টর আসুজ্জামান রিপন। আমি আপনাকে প্রশ্নটা করি, আপনারা এখন কি চাইছেন? কোটার সংস্কার হোক সেটা চাচ্ছেন, হামলা হয়েছে তার বিচার চাচ্ছেন, আপনি আবার বলছেন প্রধানমন্ত্রী ওথ ভঙ্গ করেছে, তার এখন আসনে থাকা উচিত, তা কোনটা চাচ্ছেন? তিনটাই, সবকটাই চাচ্ছেন। কিন্তু আমরা এখন বুঝছি না যে যখন আদালতের রায়ে এখনো পর্যন্ত দেশে কোনো কোটা পদ্ধতি নাই, এখনো আদালত সেই রায় বহাল রেখেছে যে এখনো দেশে কোনো কোটা নাই, তারপরে কি চাওয়ার জন্য আন্দোলনটা এখনো চলছে এবং কি কত দূর পর্যন্ত নিয়ে যেতে চাই? বিরতির পর ফিরব। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শেষ মুহূর্তে ছোট সময় নিয়ে আছি, একটা কথাই জানতে চাই, এই প্রাণহানি আমরা আর চাই না, এই সংকটের সমাধান চাই, সেটা কেমন করে সম্ভব? যদিও আইনমন্ত্রী বলেছেন আইন তার নিজের গতিতে চলবে, তার আগে সরকার কিছু করতে চায় না। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে কি পরামর্শ? ছোট্ট করে শুধু জানতে চাই। আইন সবসময় নিজের গতিতে চলে না। আইন হচ্ছে আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়, শাসকদের ইচ্ছা দ্বারা প্রভাবিত হয়। যেমন 2018 সালে আন্দোলনের পরে প্রধানমন্ত্রী যেমন বলেছিলেন না, তিনি একটা পরিপত্র জারি করার কথা বলেছিলেন যে সব কোটাই বাতিল করে দিলাম। সেদিন কোন আইন ছিল? সেদিন তো প্রধানমন্ত্রীর ইচ্ছাটাই যথেষ্ট ছিল, কিন্তু আইন আবার সেটা কিন্তু বয়কট করেছে দেখে এই অবস্থা বাতিল করেছে। যখন আবার তার মানে এটা বোঝা গেল যে প্রধানমন্ত্রীর সেই দিনের সেই সিদ্ধান্তটা আইনসঙ্গত হয়নি। তা আইনসঙ্গত না হলেও সেটা তো 4 বছর চলেছে। তো এইরকম যদি আবার এরকম হয়, ছোট্ট কথা শুধু জিজ্ঞেস করি, সরকারি পরিপত্র, বিজ্ঞপ্তি সব আদালতে গেলে পরিবর্তিত হতে পারে, কিন্তু আদালতে বের হওয়া রায় সরকার চাইলে কি পরিবর্তন করতে পারে? পারে। কিভাবে পারে? আমরা ওই ষোড়শ সংশোধনী নিয়ে কথাবার্তা দেখলাম না, সেটা সংবিধানের সংশোধন, কিন্তু একটা রায় সংশোধন আপনি কেমন করে করবেন? আদালতের অবজারভেশন, আদালতের ইনস্ট্রাকশনকে অনেক সময় আমরা ভায়োলেটেড হতে দেখি না, দেখি। সেক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে একটা ক্রাইসিস মোকাবেলা করার জন্য, এমনকি আদালত এবার একটা সমঝোতাপূর্ণ, ভারসাম্যপূর্ণ কথাও বলেছে যে প্রয়োজনে এখানে ফ্লেক্সিবিলিটিও কিছু বাড়ানো কমানো করা যাবে। তো এইটা করে যদি সরকার একটা অবস্থান নেয় যে ঠিক আছে, আদালতের এইরকম একটা ইনস্ট্রাকশন আছে, এই অনুযায়ী আমরা একটা কমিশন করে দিলাম, এই কমিশনে এই কোটাটা নিয়ে আমরা এই আলোচনা করতে পারি, তাহলে কিন্তু মুভমেন্ট, মানে তারা যা চেয়েছে সেটাই আসলে মেনে না, যে কমিশন করে সেই জায়গাটা এখনই সরকার যদি মেনে নেয়। 5% চেয়েছে, কেউ হয়তো 25% চেয়েছে, সেটা নয়, একটা কমিশন একটা সিদ্ধান্ত দিক, সেই সিদ্ধান্তটা মেনে নেব, তাহলে হয়তো একটা সমঝোতার জায়গা আসতে পারে। ডক্টর আসুজ্জামান রিপন, আপনার কি মতামত? মতামত তো বিষয়টা যেই জায়গায় গিয়েছে কেন আর কমিশনে থাকার বিষয় না। আমি কিন্তু যে প্রশ্নটি একেবারে শেষ মুহূর্তে তুলেছিলাম, মানে আমরা তো কথায় কথা সংবিধান নিয়ে কথা বলি, সংবিধানের বাইরে এক চুল যাব না বলি না, তো আমি কিন্তু যে প্রশ্নটি তুলেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন কিন্তু আউট অফ ওথ, উনি আউট অফ ওথে আছেন। আমি আইনজ্ঞ নই, কিছু আইন পড়াশোনা করি বটে মাত্র। আমাদের আদালতকে বিবেচনা করতে বলবো, কারণ আমাদের আদালত হচ্ছে, সুপ্রিম কোর্ট হচ্ছে আপনার গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। দেশের চিফ এক্সিকিউটিভ যখন আউট অফ ওথ হয়ে যান, একটা সীমা থাকবে। তো আমি এখানে বসে আছি, আমি এখানে বসেছি, আমি যদি সামনে লাইনে চলে যাই তাহলে এটা সীমা ভঙ্গ করলাম। তো আউট অফ ওথ যেহেতু তিনি প্রধানমন্ত্রী অলরেডি হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে আদালত কি ব্যাখ্যা দেবে? আদালতের কাছে আমরা একটা ব্যাখ্যা চাই। এস এম কামাল হোসেন, দেখেন, রাজিকুজ্জামান রতন যেটা কইছে আমি ওনার সাথে একমত, কিন্তু রাজিকুজ্জামান রতন আর একটা বিষয় তো তার খেয়াল নাই যে হাইকোর্টের এই রায়কে স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন। আমরা বলেছি হ্যাঁ, সে যেটা বলছে একটা কমিশন গঠন হইতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত আমরা অপেক্ষা করতে বলেছি যে আপনারা ওই পর্যন্ত অপেক্ষা করেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা উদ্যোগ গ্রহণ করব, এটা আমাদের দলের সাধারণ সম্পাদক যেটা বলেছেন। আর আজকে আপনি যেটা রিপন সাহেব আবেদ আলীর কথা বললেন, আপনিও জানেন, এরা সবাই জানেন। আবেদ আলীটা বাদ না, আমি বলছি উনি তো বলছেন যে আবেদ আলী এদের সৃষ্টি, এই আমলে ধরা পড়ছে। আচ্ছা, ওই প্রসঙ্গ আবেদ আলী বিএনপির সৃষ্টি, আবেদ আলী বিএনপির সৃষ্টি, যিনি চেয়ারম্যান ছিলেন বগুড়া, ডেনা এক সেকেন্ড শেষ করতে দেন আমার, বগুড়ার ঠিকানায় আবেদ আলীর চাকরি হয়েছে। আবেদ আলীর বাড়ি আমি রিপন সাহেব আপনার কথা বলেন, 1997 সালে তার বগুড়ার আমি মনে করি এই যে 6 জন মারা গিয়েছেন,
এর জন্য আমি মনে করি যারা মারা গিয়েছেন তারা তারেক জিয়ার নামে মামলা করা তারা উচিত, ওবায়দুল কারণ এই কাদেরের হত্যাকাণ্ডের বিরুদ্ধে মামলা পেছনে করা তারেক উচিত, জিয়ার because নাম, ওবায়দুল কাদের কারণ তারেক এই জিয়া একজন ঘটনা সৃষ্টি খুনি, করেছেন। তারেক জিয়া একজন দুর্নীতিবাজ, হ্যাঁ, তারেক জিয়া ওবায়দুল একজন কাদের 29 লক্ষ টাকা যেন জঙ্গিবাদের রুলেক্স ঘড়ি পরেন, পৃষ্ঠপোষক, কোন আয় দিয়ে? তারেক জিয়া 18,000 কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছেন, তারেক জিয়া 21 ছয়জনের মৃত্যুর জন্য আপনারা তারেক জিয়া দায়ী, এই ঘটনার জন্য তারেক জিয়া দায়ী, এই ঘটনার জন্য তারেক জিয়া দায়ী, বুঝছেন না? এবং ওবায়দুল এই কাদেরকে ঘটনার জন্য এই তারেক ঘটনার জিয়া জন্য দায়ী ছাত্রদের এবং তার তারেক বিরুদ্ধে জিয়ার মামলা বিচার করতে হওয়া উচিত। হবে। আগামীতে তারেক জিয়ার এই এবং ঘটনার জন্য বিচার হতে হবে, এবং আদালতের এই- মুখোমুখি এবং হতে হবে। আদালতের মুখোমুখি তো ওবায়দুল আমরা এবং কাদের আমি আসলে যে সাধারণ সমাধান ছাত্রদের চাইছিলাম, বলবো, খুনি তারেক জিয়া সেই সমাধান আসলে কেমন করে হবে আমরা ঠিক জানি না। আমরা চাই স্বল্পতম সময় সমাধানটা হোক। দেখা হবে আবারও।